আমরা ভোকাব যেভাবে পড়ি এটা টোটালি একটা রং অ্যাপ্রোচ। এটা ধরেন হচ্ছে কিভাবে এক্সাম্পলস দিয়ে আপনাদের বোঝাই। হাড্ডি কখনো মাংস হয় না, ঠিক আছে? সারা জীবন চেষ্টা করলেও হাড্ডি হাড্ডিই থাকে, মাংস মাংসই থাকে। সো ভোকাবের ইস্যুটা এরকম যে আপনি যদি এটাকে মুখস্থ করতে যান, ও কখনোই মুখস্থ হবে না, কোনোদিনও মুখস্থ হবে না, ঠিক আছে? সো মুখস্থ করার টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে ভোকাবের জন্য, ঠিক আছে? তাহলে কি করতে হবে আমাদের? হচ্ছে যে আইএলটিএস এর জন্য কিছু টপিক আছে, 30 থেকে 50টার মতো টপিক আছে, যে টপিকে আপনাকে কিছু অ্যাডভান্স লেভেলের ভোকাব শিখতে হবে, ঠিক আছে? সো আপনি প্রথমে করবেন হচ্ছে যে ওই টপিকগুলা সিলেক্ট করবেন যে আইএলটিএস এর জন্য এই টপিকগুলা আসে, লাইক এনভায়রনমেন্ট, এডুকেশন, হেলথ, ক্রাইম, টেক, এরকম 30 30 থেকে 50টার মতো টপিক আছে। ওই টপিকের ভোকাব গুলা শিখবেন। কখনো ওই যে ঝুমুর এর এর থেকে 10টা শিখলেন, বি থেকে 10টা, এভাবে না। এটা র্যান্ডমলি শিখতে হয়, ঠিক আছে? এবং র্যান্ডমলি লিখে ফেলবেন। আপনি লিখে যতটুকু মনে থাকে, যখন হচ্ছে যে লিখবেন, ওইটার সিনোনিম লেখার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রথম কাজ, হচ্ছে আপনি একটা লিস্ট করবেন, প্রথম কাজ। দেন হচ্ছে যে আমাদের রিড, রেকর্ড অ্যান্ড রিইউজ, এই টেকনিকটা ভোকাবের জন্য সব থেকে পারফেক্ট। অর্থাৎ আপনি এই যে এই উইকটা স্টার্ট করলেন, যে যতগুলা ভোকাবুলারি দিয়ে লেখা শুরু করলেন আজকে থেকে, এটা এই উইক শেষ হলে একেবারে শেষের দিনে ফ্রাইডেতে গিয়ে আপনি ওগুলাকে আবার হচ্ছে রিভিউ করেন পুরাটা। যতগুলা হচ্ছে যে আপনি লিখছেন সবগুলাকে আবার রিভিউ করেন। এভাবে হচ্ছে কিউমুলেটিভ ওয়েতে আগাইতে থাকেন। অর্থাৎ এই সপ্তাহটা পরের উইকে যখন জমা হবে তখন এই 2 উইকেটটা একসাথে রিভাইজ করবেন। এভাবে হচ্ছে যে রিভিউ করতে হবে, অর্থাৎ রিড, রেকর্ড অ্যান্ড রিইউজ। এখন রেকর্ড মিন্স হচ্ছে লিখে ফেলতে হবে, এবং হচ্ছে কিছু আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে হবে। যদি হচ্ছে যে আপনি প্র্যাকটিক্যাল লাইফে এই ভোকাবগুলা ইউজ করতে না পারেন বা না করেন, তখন এটা আপনার মনে থাকবে না, কখনোই না। যখন আপনার প্রয়োজন হবে তখন আপনার এটা আপনাকে রেসপন্স করবে না। সো আপনার যে ভোকাবগুলো আপনি লিখতেছেন, এর থেকে কিছু কিছু ভোকাব আপনাকে প্রতিদিন ইউজ করতে হবে। লজ্জা শরমের কিচ্ছু নাই, আপনাকে প্রতিদিন কিছু ভোকাব ইউজ করতে হবে। যখন আপনি শিখবেন, শিখার সময় লজ্জার কিছু নাই, ঠিক আছে? সো আপনি প্রতিদিন কিছু ভোকাব ইউজ করবেন, নতুন শিখা ভোকাবগুলা ইউজ করার চেষ্টা করবেন। ভুল করবেন, তারপরে আবার কারেক্ট করবেন, ঠিক আছে? দেন আপনি হচ্ছে যে আপনাদের তো আমি হচ্ছে যে এই যে রিডিং পড়াচ্ছি, রিডিং কেমব্রিজ পড়াচ্ছি। ওখানে যে ভোকাবগুলা আপনি মিনিং পারেন না, ওগুলার মিনিং হচ্ছে যে আপনি সার্চ করেন। যখন ওই ওয়ার্ডটা সার্চ করবেন তখন ওর সাথে সিনোনিম আসবে, ওগুলাও কিছু কিছু ওয়ার্ড দেখে রাখবেন, ঠিক আছে? কেন দেখে রাখবেন? কারণ হচ্ছে যে আপনার উম, যাতে ওয়ার্ড রিপিটেশন না হয়, আপনি একটু অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করতে পারেন, এই জন্য হচ্ছে ওই ওয়ার্ডগুলার সিনোনিম ওয়ার্ড শিখে রাখবেন সাথে। এবং যখন ওয়ার্ড দেখবেন, যখন পড়বেন, তখন একটা জিনিস ফলো করবেন: কলোকেশন। হোয়াট ডু ইউ মিন বাই কলোকেশন? কলোকেশন মিন্স হচ্ছে আহ, মানিকজোড় বোঝায়। আমরা বলতে পারি যে কিছু বন্ধু বান্ধবী থাকে না, যারা জোড়া জোড়ায় চলাফেরা করে, ওরকম জিনিস। সো ওয়ার্ডের ক্ষেত্রেও এরকম কিছু ওয়ার্ড আছে, এরা কলোকেশন
মেনটেন করে, অর্থাৎ এই ওয়ার্ডের পর সাধারণত এই ধরনের ওয়ার্ড বসে। এই যে যে কলোকেশন সম্বন্ধে যদি হচ্ছে যে আপনার নলেজ থাকে, আমি একটা বই ওই গ্রুপে প্রোভাইড করা আছে, ওখানে প্রায় 1000 ওয়ার্ডের কলোকেশন আছে। ওটা করলে কি হবে, অ্যান্সার প্রেডিক্ট করা সহজ হয়ে যায়। যে আপনার গ্যাপের আগে একটা ওয়ার্ড আছে ভাইটাল, তাহলে এরপরে হবে রোল, আপনি কলোকেশন অনুসারে প্রেডিক্ট করতে পারবেন। ঠিক আছে। সো এই জিনিসগুলা হচ্ছে যে আমরা আমরা যে কথাবার্তা বলতেছি এখন, যে সব শিখবো প্রথম মাসে, এগুলা কিন্তু টোটালি আমাদের ইংলিশের বেসিক আপ করার জন্য, ফোকাসড অন আইএলস, অর্থাৎ আইএলস কে বেস ধরে আমরা বেসিক ইমপ্রুভ করব ইংলিশের। টার্গেট থাকবে আইএলস, কিন্তু আমাদের ওভারঅল ইংলিশের ইমপ্রুভমেন্ট আমরা করব। ঠিক আছে। সো ওই কলোকেশনের বইটা আপনারা একটু দেখে নিতে পারেন। ওটাও ভোকাবের জন্য গুরুত্বপূর্ণ, যে এই ওয়ার্ডগুলা একই সাথে যায়। ঠিক আছে। যেমন এই যে ভাইটাল রোল, ঠিক আছে, এরকম অনেক ওয়ার্ড আছে। কিছু অ্যাপসের নাম আপনাদের এখানে দিলাম, যে এই যে আনকি, কুইজ, এই এই অ্যাপগুলা আপনি ইউজ করতে পারেন। কুইজলেট, আনকি, এগুলা থেকেও ভোকাব শিখতে পারেন ডেইলি। তবে এত টাইম আপনারা পাবেন না, যে ভোকাব আমি দিছি ওগুলাই হচ্ছে শেষ করতে পারেন না। সো এটা জাস্ট বলতেছি যে হচ্ছে যে যারা অনেক বেশি শিখতে চায় তাদের জন্য। ঠিক আছে। এখন আর ডিকশনারির ইউজ নাই, এটা আগের ডকুমেন্ট, এই জন্য। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা যখন ভোকাব শিখবো, সেপারেটলি ভোকাব শিখবো। সেপারেটলি ভোকাব শিখবো মিন্স হচ্ছে, রিডিং এর ভোকাবগুলা আলাদা নোট করব, লিসেনিং এর ভোকাবগুলা আলাদা নোট করব, রাইটিং এর ভোকাবগুলা আলাদা নোট করব, স্পিকিং এর ভোকাবগুলা আলাদা নোট করব। সবকিছুই আমি আলাদা প্রোভাইড করে দিব। আপনারা যখন লিখবেন তখন আপনাদের এই নোটটা কিন্তু আলাদা জানি থাকে, একসাথে জানি না করেন। তাহলে হবে কি, আপনি যখন প্রয়োজন হবে তখন আপনি লিখতে পারবেন এবং ইউজ করতে পারবেন। সো আপনি এই মডিউল বেস ভোকাব শিখবেন। ঠিক আছে। মডিউল বেস ভোকাব শিখবেন। এক এক একসাথে ওই যে র্যান্ডমলি ভোকাব শিখবেন না, কখনোই না। র্যান্ডমলি ভোকাব কখনোই শিখবেন না। ঠিক আছে। এবং ভোকাব যখন শিখবেন, ইয়া এই যে মডিউল বেস ভোকাব যখন শিখবেন, এদের কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা অ্যাজেক্টিভ পাশে কালার দিয়ে লিখে রাখবেন। মার্কার হাইলাইটার ইউজ করবেন, ডিফারেন্ট টাইপ অফ হাইলাইটার আপনি ইউজ করতে পারেন, যে ভার্বের জন্য গ্রিন, নাউনের জন্য ব্লু, এরকম হচ্ছে আপনি হাইলাইটার ইউজ করতে পারেন। কি হবে, যখন আপনি রাইটিং লিখবেন তখন হচ্ছে যে এটা ভার্ব আপনার নিতে সুবিধা হবে। ঠিক আছে। সো এটা আর একটা টেকনিক, যে এভাবে সেপারেটলি মডিউল বেস ভোকাব আপনি শিখবেন। ঠিক আছে। স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে যে, আমরা যখন কথা বলি স্পিকিং এর ক্ষেত্রে, সাধারণত অ্যান্সার গুলো আমরা কমন, আমাদের পরিচিত এক্সিস্টিং যে নলেজ বা সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ভোকাব রেঞ্জ, ওইটা দিয়ে হচ্ছে যে অ্যান্সার করার ট্রাই করি। হ্যাঁ, দ্যাটস গুড। আপনি হচ্ছে যে ওইটাকে রাখেন। ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি আপনার নর্মাল যে ভোকাব রেঞ্জ, ওই রেঞ্জের অ্যান্সারটা এখানে লিখেন। ঠিক আছে। দেন আপনি ওখানের কিছু কিছু ওয়ার্ড প্যারাফ্রেজ করেন, চেঞ্জ করেন, আপডেট করেন। ঠিক আছে। লিস্ট হচ্ছে 2 থেকে 3টা করে আপডেট করেন প্রতিদিন। ঠিক আছে। এটা যখন স্পিকিং এর বেসিক শেখাবো তখন দেখাই দিব। তো এই যে যে আপনার ইনিশিয়াল যে নলেজ বা হচ্ছে আপনি যতটুকু জানেন সেটা দিয়ে হচ্ছে যে আপনি প্রথম অ্যান্সারটা লিখবেন। লিখার পর আর
যারা হচ্ছে যে একবারেই পারেন না স্পিকিং, তারা হচ্ছে প্রথমে বাংলা লিখবেন, উত্তরটাকে বাংলায় লিখবেন। উত্তরটা আপনাকে যে কোশ্চেন করা হবে ওইটাকে বাংলায় লিখবেন, দেন ওইটাকে হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করবেন। ঠিক আছে, এভাবে কিছুদিন ট্রান্সলেট করতে করতে আপনি অটোমেটিক্যালি ইংলিশেই অ্যান্সার করা শিখে যাবেন প্রথম কিছুদিনের পর থেকে। ঠিক আছে, অর্থাৎ ইংলিশে স্পিকিং এর ভোকাব আপ করার জন্য, চেঞ্জ করার জন্য এরকম প্রতিদিন আপনার যে কমন অ্যান্সারগুলা ওখানে দুইটা দুইটা বা তিনটা করে ওয়ার্ড আপগ্রেড করতে হয়। এবং স্পিকিং এর ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, এটা আইএলটিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে যদি হচ্ছে যে আপনি ইডিয়ম অ্যান্ড শর্ট ফর্ম ইউজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার স্পিকিংয়ে মার্কস ব্যান্ড স্কোর ইনক্রিজ করবে। অন দ্য আদার হ্যান্ড আপনি সেম কাজটা যদি রাইটিংয়ে করেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর রিডিউস হবে। এখন কি বললাম, যে আপনি স্পিকিংয়ে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ ইউজ করতে পারবেন এবং শর্ট ফর্ম লাইক আই উড। ঠিক আছে, আই উড, আই উড, এই শর্ট ফর্ম এইটা স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন এবং ফ্রেজটা স্পিকিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। কিন্তু রাইটিং এর ক্ষেত্রে আপনি যদি এই দুইটা ইউজ করেন, আপনার ব্যান্ড স্কোর রিডিউস হবে। সো এটা প্রথমেই আপনার মাথায় ঢুকাই দিলাম, আপনাদের মাথায় এই কাজটা করা যাবে না। ঠিক আছে, এখন এই যে যে ইডিয়মের কথা বললাম, কেন বললাম, আমরা আমাদের স্পিকিং এ যদি কিছু ইডিয়ম ইনক্লুড করতে পারি, আমাদের স্পিকিংটা বেশ ভালো হয়। সো আপনি প্রথম থেকেই হাজার হাজার লাখ লাখ ইডিয়ম পড়ার দরকার নাই, কারণ ওগুলা প্রয়োজন হলে কোনোদিন আপনি ইউজ করতে পারবেন না। সো আইএলটিএস এর জন্য ইউজেবল 50 ইডিয়ম, যেগুলা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এবং আইএলটিএস এর যেসব কোশ্চেন করে, সেই সব কোশ্চেনের মধ্যে ওই ইডিয়ম গুলা আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। সো এই যে 50টা ইডিয়মের লিস্ট আমার ওই টেলিগ্রাম গ্রুপে আছে, ওই 50টা প্রথম থেকেই হচ্ছে যে আপনার অ্যান্সারের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করবেন। ঠিক আছে, প্রথম থেকেই। কারণ আপনি যদি ইডিয়ম পড়েন র্যান্ডমলি, আপনার যখন প্রয়োজন হবে আপনি কিন্তু ওগুলা ইউজ করতে পারবেন না। ঠিক আছে, সো এই কাজটা করতে হবে। এরপরে এই যে যে বললাম, আমরা হচ্ছে যে টপিক সিলেক্ট করব, আমি আপনাদের টপিক সিলেক্ট করে লিস্ট দিয়ে দিব। এই টপিকের ভোকাব গুলা আপনারা, যদিও হচ্ছে যে প্রত্যেকটা মডিউলের ভোকাব আমি দিচ্ছি, তারপরেও যে আইএলটিএস এ যেসব টপিক আসবে সেটা 4টা মডিউলই হইতে পারে, এসব টপিকের বাইরে হবে না। যেমন এডুকেশন, এখন এডুকেশনের মধ্যে এটা একটা ভাস্ট এরিয়া, এখানে যে কোনো কোশ্চেন হইতে পারে, রাইটিং এর কোশ্চেন হইতে পারে, রিডিং লিসেনিং যে কোনো কোশ্চেন হইতে পারে। এনভায়রনমেন্ট, টেকনোলজি, হেলথ, ক্রাইম, আর্ট, মিডিয়া, সোসাইটি, এমপ্লয়মেন্ট, গ্লোবালাইজেশন, এইসব টপিক থেকে টপিক থেকে আপনি হচ্ছে যে এক একটা টপিকে 10টা করে অ্যাডভান্স ভোকাব আপনি প্রত্যেকটার আন্ডারে লিখে রাখেন। যখন হচ্ছে যে আপনি রাইটিং লিখবেন বা স্পিকিং করবেন, তখন এগুলা ইউজ করতে পারবেন।
আপনি ওই যে হাজার হাজার যখন শিখে রাখবেন ওটা আপনার কাজে দিবে না, কিন্তু এই যে যে আপনি 10টা করে শিখতেছেন এটাই আপনার কাজে দিবে। ঠিক আছে, তো এভাবে লিস্ট করতে হবে। ঠিক আছে, ফোল্ডার করতে হবে। এই যে এই যে ভার্ব গুলাকে, নাউন গুলাকে আইডেন্টিফাই করার জন্য কালার দিতে পারেন। এরপরে আসেন হচ্ছে সব থেকে ক্রুশিয়াল যে জিনিসটা, সেটা এখন বলবো ভোকাব শিখার, সেটা হচ্ছে প্রিফিক্স এন্ড সাফিক্স। আমরা ভোকাব পড়ি, আমাদের ভোকাব মনে থাকে না। কেন মনে থাকে না? কারণ হচ্ছে যে আমরা ভোকাবের রুটটা জানি না, রুটটা জানার চেষ্টাও করি না। ঠিক আছে, অর্থাৎ রুট ওয়ার্ডটা কি। তো যখন আপনি কোনো একটা ভোকাব শিখবেন তখন আপনি ওইটার রুট ওয়ার্ডটা কি সেটা আপনি জানবেন, যে এটা ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব। সো ফাইন্ড আউট দ্য রুট অফ দ্য ওয়ার্ড। প্রথম কাজ হচ্ছে এটা, যে এই ওয়ার্ডটা কি। এটা ভার্ব। আমাদের আমাদের স্টুডেন্টরা ভোকাব শেখার সময় যে জিনিসটা করে সেটা হচ্ছে শুধু বাংলা মিনিং জানার চেষ্টা করে, শুধু বাংলা মিনিংটা জানার চেষ্টা করে। এটা রং। আপনি এটার রুটটা জানার চেষ্টা করবেন। আপনি যখন রুট জানবেন, দেন আমরা জানি সাফিক্স এন্ড প্রিফিক্স কি। সাফিক্স এন্ড প্রিফিক্স কি, বাংলায় উপসর্গ এবং অনুসর্গ আমরা জানি। কাজ কি? নতুন নতুন শব্দ তৈরি করতে উপসর্গ এবং অনুসর্গ ব্যবহৃত হয়, তাই তো? সিমিলারলি ইংলিশেও সেম কাজটা হয়। আপনার ওয়ার্ডের পূর্বে যদি সাফিক্স অ্যাড করা হয় তখন নতুন ওয়ার্ড ক্রিয়েট হয়, যদি পরে কোনো শব্দাংশ যুক্ত করা হয় তখন নিউ ওয়ার্ড ক্রিয়েট হয়। সো এই দুইটাকে একসাথে অ্যাপ্লাই করতে হবে। কখন অ্যাপ্লাই করতে হবে? আপনি যখন একটা ভোকাব শিখবেন, লাইক ধরেন আমাদের রুট ওয়ার্ড অ্যাপেয়ার, হুইচ ইজ ভার্ব, এর সাথে আপনি সাফিক্স প্রিফিক্স অ্যাড করেন, দেখবেন যে আপনি একটা ওয়ার্ড শিখছেন কিন্তু স্বভাব পাচ্ছেন 5টা ওয়ার্ড শিখার। লাইক অ্যাপেয়ারের সাথে এর আগে একটা প্রিফিক্স অ্যাড করছেন ডিস অনলি, ডিচ অ্যাপেয়ার। ঠিক আছে, আপনি ওর পরে সাফিক্স অ্যাড করছে অ্যাপিয়ারেন্স, নাউন হয়ে গেছে। আপনি অ্যাডজেক্টিভ করে ফেলতে পারতেছেন। অর্থাৎ আমরা কানেক্ট করার চেষ্টা করি না। আমরা যখন ভোকাব শিখি তখন এটাকে একবার পড়ি, এটার জন্য আলাদাভাবে পড়ি, এটার জন্য আলাদাভাবে পড়ি, এটার জন্য আলাদাভাবে পড়ি। এটা মানে আমাদের ব্রেনকে যতভাবে কষ্ট দেওয়া সম্ভব ততভাবে কষ্ট দেই, কিন্তু আমরা টেকনিক ইউজ করতে চাবো না। আমরা টেকনিক স্মার্ট হব না, আমরা ব্রেনকে পেইন দিব। সো যখন আপনি একটা ভোকাব শিখবেন, ওর সাথে কি কি সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করে ওর কি কি ভার্সন ক্রিয়েট করা যায়, অর্থাৎ ওইটা থেকে যদি ভার্ব থাকে নাউন ফর্মটা কি, অ্যাডজেক্টিভ ফর্মটা কি, ভার্ব ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, এগুলা আপনি জানার চেষ্টা করবেন। তাহলে কি হবে? আপনি যদি 5টা ওয়ার্ড শিখেন, দেখবেন যে 25টা ওয়ার্ড শিখার সব হচ্ছে আপনার। ঠিক আছে, এই যে এই যে আপনি এইখানে এখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পলস আমি দেখাইছি, যে অ্যাপেয়ার এর সাথে আপনি জাস্ট খালি সাফিক্স প্রিফিক্স গুলো অ্যাড করে আরো 5টা ওয়ার্ড কিন্তু আপনি শিখে ফেলছেন, কিন্তু মেইন ওয়ার্ড কিন্তু একটা। কিন্তু আপনি যদি এই ওয়ার্ডগুলাকে ডিফারেন্ট ওয়েতে শিখতে যাইতেন তাহলে আপনার 5বার কষ্ট করা লাগতো, কিন্তু আপনি এখানে একবারেই কাজটা সেরে ফেলতে পারতেছেন। সিমিলারলি এখানে এরকম আমি বেশ কিছু দেখাইছি, এই আপনারা এভাবে ট্রাই করবেন। এখানে একটা রুট ওয়ার্ড কি, ক্রিয়েট, হুইচ ইজ ভার্ব, এর সাথে যদি আমরা সাফিক্স প্রিফিক্স অ্যাড করি, ক্রিয়েটিভ, অ্যাডজেক্টিভ, ক্রিয়েশন, নাউন, রিক্রিয়েট, ভার্ব, ক্রিয়েটিভিটি, নাউন। ঠিক আছে, সো
এই যে যে এভাবে যদি আপনি ভোকাব শিখেন, ওই ভোকাব কখনো আপনার সাথে বেইমানি করবে না। ঠিক আছে, এটা হচ্ছে ভোকাব শিখার স্মার্ট টেকনিক গুলা। ঠিক আছে, সো এভাবে আপনারা ভোকাব শেখার চেষ্টা করবেন যখন পড়বেন। নট লাইক দ্যাট ক্রিয়েট মানে তৈরি, ক্রিয়েট মানে এরকম ঝুমুরে অনেকেই পড়ে, এরকম না। ডোন্ট ডু দ্যাট। এক স্মার্টলি। আমি কি আপনাদের বোঝাইতে পারছি কিভাবে আপনারা ভোকাব পড়বেন? রেসপন্স করতে হবে। কি বুঝতে পেরেছি? কি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, এটা ছিল হচ্ছে যে কিভাবে আপনারা ভোকাব গুলা পড়বেন। ঠিক আছে, দেন আসেন হচ্ছে রিডিং। আমরা রিডিং এ ডেভেলপ করার জন্য আমাদের বেশ কিছু টেকনিক ফলো করতে হবে। সেগুলো আমি এখানে আস্তে আস্তে ডেসক্রাইব করতেছি। দেখেন যে আইএলটিএস এর রিডিং এর ক্ষেত্রে একটা জিনিস, আমাদের যে জিনিসগুলা জানা লাগবে আইএলটিএস এর রিডিং এর জন্য, সেটা হচ্ছে যে কিওয়ার্ড, টপিক সেন্টেন্স, সাপোর্টিং ডিটেলস অ্যান্ড স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। এটা হচ্ছে আইএলটিএস এর ক্ষেত্রে আমাদের লাগবে। ঠিক আছে, এছাড়া আইএলটিএস এর রিডিং এ আপনি কিভাবে ডেভেলপ করবেন, ওভারঅল রিডিং আপনার কিভাবে ডেভেলপ হবে, সেটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, যে আমরা যখন আইএলটিএস রিডিং করব একটা সেন্টেন্সে, প্রথম কাজ হচ্ছে যে আমাকে সেন্টেন্সের কি ওয়ার্ডটা কি, অর্থাৎ সেন্টেন্সের কি ওয়ার্ডটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এখন এই কি ওয়ার্ডগুলা সাধারণত হয় কি, সাবজেক্ট হিসেবে যে নাউনটা থাকে সেই নাউন, ভার্ব, এই দুইটা হচ্ছে মেইন কিওয়ার্ড হয় সব সময়। একটা সেন্টেন্সের ক্ষেত্রে মেইন কিওয়ার্ড হয় সাবজেক্ট হিসেবে যে নাউনটা থাকে সেই নাউন, ওই সেন্টেন্সের মেইন যে সাবজেক্ট সেই সাবজেক্টের যে নাউন সেটাই, অ্যান্ড মেইন যে ভার্ব, একটা সেন্টেন্সে একাধিক ভার্ব থাকতে পারে। ঠিক আছে, ইনফি নন ফাইনিট ভার্ব হিসেবে অনেক ভার্ব থাকতে পারে। ঠিক আছে, বা সাবঅর্ডিনেট ক্লজে ভার্ব আছে, বা ফ্রেজ বা ক্লজের মধ্যে অন্য অন্য ভার্ব আছে। তো তখন আপনার মেইন ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ কিওয়ার্ড খুঁজতে হলে আপনাকে একটা সেন্টেন্সে সাবজেক্ট ফাইন্ড আউট করা শিখতে হবে, যে আপনি সেন্টেন্সের সাবজেক্ট ফাইন্ড আউট করতে পারতেছেন কিনা। অনেকের কাছে মনে হচ্ছে যে এটা ভাই কি পড়াচ্ছে, এগুলা তো পানির লাহাল সহজ। যখন আমি হচ্ছে একটা সেন্টেন্স দিব বা রিডিং এ হচ্ছে যে আহ, দিব যে এটার সাবজেক্ট কি, তখন পারবে না। তখন বুঝবে, এটা মনে হচ্ছে আপাতত আপনাদের কাছে মনে হচ্ছে যে কি রে, আমি এরকম এত বড় বড় প্রতিষ্ঠানে পড়তেছি, আমি সাবজেক্ট বা ফাইন্ড আউট করতে পারবো না। পারবেন না, পারে না, এরকমই হয়। সো এই জিনিসটা শিখতে হবে। ঠিক আছে, কিভাবে শিখবেন, যদি হচ্ছে যে আপনি সেন্টেন্সটা পড়ার পর না বুঝেন যে আমি এই সেন্টেন্সের মেইন সাবজেক্টটা কি, মেইন ভার্বটা কি, মেইন ক্লজ কোনটা, আহ তারপরে হচ্ছে এডিশনাল নন ইসেনশিয়াল ক্লজ কোনটা, এই জিনিসগুলো যদি হচ্ছে যে আমি ব্রেকডাউন করতে না পারি, আপনি ওই লাইনটা কপি করে চ্যাট জিপিটিতে ফেলে দেন, ও ব্রেকডাউন করে দিবে। আপনি কিছুদিন এভাবে ট্রাই করার পর আস্তে আস্তে নিজেই ব্রেকডাউন করতে পারবে। ঠিক আছে, সো কিওয়ার্ড হিসেবে প্রথমে হচ্ছে সাবজেক্ট হিসেবে নাউন এবং ভার্বটা থাকবে। এরপরে থার্ড যে ইস্যুটা ফলো করতে হয় সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ, ঠিক আছে, অ্যাজেক্টিভ কি আছে কি না।
সো এই তিনটা ইস্যুর দিকে ফোকাস করতে হয় কিওয়ার্ড হিসেবে, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে টপিক সেন্টেন্সেস। টপিক সেন্টেন্সেস মিন্স আমাদের যে আইএলসে প্যাসেজ গুলা থাকে ওখানে দেখবেন যে প্যারা করা থাকে। প্যারা করা থাকে মিন্স হচ্ছে প্যারাগ্রাফ থাকে এক একটা, ঠিক আছে। এই যে যে প্যারাগ্রাফটা, এই একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফের একটা আইডিয়া থাকে। একটা প্যারাগ্রাফ কন্টেইন অনলি ওয়ান আইডিয়া। ইটস এ ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ প্যারাগ্রাফ। অর্থাৎ একটা প্যারাগ্রাফে একাধিক আইডিয়া থাকবে না, তাহলে ওইটা প্যারাগ্রাফ হবে না। প্যারাগ্রাফের প্রধান বৈশিষ্ট্য হইতে হবে যে ওই প্যারাগ্রাফ একটা সিঙ্গেল মেসেজ প্রোভাইড করতে হবে তাকে, ঠিক আছে। ওই যে যে সিঙ্গেল মেসেজ, ওইটাকে ওই প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স বলা হবে। সাধারণত টপিক সেন্টেন্সটা শুরুর লাইনে থাকে। আপনাদের যদি প্র্যাকটিক্যাল উদাহরণ দেই, আমরা ইন্টার বা এসএসসি তে আমরা প্যারাগ্রাফ লিখতাম, তাই না? কিন্তু আমরা বুঝতাম না যে কি প্যারাগ্রাফ, লিখতাম না। যে কোনো একটা প্যারাগ্রাফের নাম বলেন তো। ট্রাফিক জ্যাম, ঠিক আছে। তো ট্রাফিক জ্যাম আমাদের প্যারাগ্রাফ, আমাদের প্যারাগ্রাফের নাম হচ্ছে ট্রাফিক জ্যাম। আমরা প্রথম লাইনে কি করতাম, ডেফিনেশন প্রোভাইড করতাম যে ট্রাফিক জ্যাম ইজ মিনস দ্যাট ব্লা ব্লা, ঠিক আছে। ট্রাফিক জ্যামের ডেফিনেশন প্রোভাইড করতাম, অর্থাৎ টপিক সেন্টেন্সটাকে ইন্ট্রোডিউস করাই দিতাম। দেন ওই টপিক সেন্টেন্সের সাপোর্টিভ লাইন, অর্থাৎ একে সাপোর্ট করার জন্য গাড়িগুলা যে রাস্তা ব্লক করে এটাকে সাপোর্টিভ লাইন, পসিবল এক্সাম্পলস দিতাম যে অনেক সময় নষ্ট হয় আমাদের, ঠিক আছে। এখন এই যে যে অনেক সময় নষ্ট হয়, গাড়ি আটকে থাকে, এটা কিন্তু এই প্যারাগ্রাফের মেইন আইডিয়া না। এর আইডিয়াটা কি তাহলে? টপিক ট্রাফিক জ্যাম, ঠিক আছে। সো সিমিলারলি প্রত্যেকটা রিডিং প্যাসেজের এই যে যে প্যারাগ্রাফগুলা, এই প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্স থাকে, একটা মিনিং, একটা আইডিয়া শো করে। যখন আপনি ওই প্যারাগ্রাফটা পড়বেন, ওই প্যারাগ্রাফের মিনিং অর্থাৎ সামারি, অনলাইন সামারি আইডেন্টিফাই করার ট্রাই করবেন। অনলাইন সামারি, যে এই প্যারাগ্রাফের সামারিটা এইটা হইতে পারে, ঠিক আছে। এখন বলতে পারেন ভাই তাহলে আমি এটা কেন শিখবো? এটা হচ্ছে যে আপনার রিডিং এর সব থেকে কঠিন কোশ্চেন যেটা লিস্ট অফ হেডিং, ওইটা সলভ করার জন্য এই যে যে আপনি এখন এই জিনিসটা শিখতেছেন, এটা সব থেকে আপনার উপকারী হবে, ঠিক আছে। সো আপনাকে টপিক সেন্টেন্স ফাইন্ড আউট করা শিখতে হবে প্যাসেজ, প্যারাগ্রাফগুলা থেকে। এরপরে হচ্ছে যে এই যে টপিক সেন্টেন্স, একে সাপোর্ট করার জন্য সাপোর্টিভ লাইন, পসিবল এক্সাম্পল, এক্সপ্লানেশন, এগুলা একটার সাথে আরেকটার ডিফারেন্সিয়েট করা শিখতে হবে। যে এটা টপিক, একে সাপোর্ট করতেছে এই সাপোর্টিভ লাইন, এটা পসিবল এক্সাম্পলস, এটা এক্সপ্লানেশন। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার। এটা এইটাই প্যারাগ্রাফের স্ট্রাকচার, আমাদের কখনো কেউ কখনো শিখায় না। একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার হয় কি, প্রথমে হচ্ছে টপিক সেন্টেন্স, দেন সাপোর্টিভ লাইন, দেন পসিবল এক্সাম্পলস, অ্যান্ড লাস্টে এক্সপ্লানেশন। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার থাকে, ঠিক আছে। যে কোনো প্যারাগ্রাফের এটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স প্যারাগ্রাফগুলার, ঠিক আছে। দেন স্কিমিং অ্যান্ড স্ক্যানিং, এটা হচ্ছে কোশ্চেন সলভিং এর দুইটা টেকনিক। আমাদের আইএলটিএস এর যে কোশ্চেন গুলা রিডিং এর ক্ষেত্রে, এখানে 14 ধরনের কোশ্চেন আছে, ওটা সলভ করার জন্য দুইটা টেকনিক অ্যাপ্লাই করে আমরা কোশ্চেন সলভ করব। এটা স্কিমিং এর মাধ্যমে আর একটা স্ক্যানিং এর মাধ্যমে। স্ক্যানিং এর মাধ্যমে হচ্ছে যে আমরা কোনো কিওয়ার্ডস ধরে
একটা কিওয়ার্ড ধরে, এই যে এখানে কিওয়ার্ড, এই কিওয়ার্ড ধরে নেভিগেট করে প্যাসেজে যাব, ওইটা দিয়ে হচ্ছে যে অ্যান্সার করব, জাস্ট যতটুকু প্রয়োজন অ্যান্সারটা ফাইন্ড আউট করব, এছাড়া বেশি পড়বো না। আর স্কিমিং রিডিংটা হচ্ছে যে আমরা একটা জায়গা, এইখানে 5 লাইন আছে, এই 5 লাইন দ্রুত পড়ে এটা সামারি ক্রিয়েট করাকে স্কিমিং বলে। অর্থাৎ দ্রুত পড়ে এইখানে কি বুঝাইতে চাচ্ছে ওই জিনিসটা নেয়ার টেকনিকটাকে স্কিমিং বলা হয়, ঠিক আছে। প্র্যাকটিক্যাল যদি উদাহরণ দেই, এটা তো বললাম, আর যদি এর থেকে ভালো উদাহরণ হচ্ছে যে আপনি দই দেখেন, দইয়ের উপরে যে একটা সর পড়ে না, এই সরটা যদি খেয়ে খায় কেউ, তাহলে কি ওই যে সে হচ্ছে যে ভিতরের পুরা দই খাওয়ার স্বাদ পুরাটা খাওয়া লাগে? সে এইটা খাইলেই হচ্ছে যে ভিতরে কি আছে বুঝে যায়, ঠিক আছে। এই সেম জিনিস হচ্ছে স্কিমিং রিডিং। অর্থাৎ এখানে 5 লাইন থাকলে এই 5 লাইন এর সামারি নিতে হবে স্কিম রিড করে, ঠিক আছে। এটা হচ্ছে আইএলটিএস এর ক্ষেত্রের জিনিস। এখন আপনি যখন এই রিডিং গুলা পড়বেন, তখন কি কি ফলো করবেন, ঠিক আছে। এই যে যে নেগেটিভ ওয়ার্ডস মিনস হচ্ছে টাইনি ওয়ার্ডগুলা, টাইনি ওয়ার্ড বাট দেয়ার ইম্প্যাক্ট ইজ হিউজ অর বিগ। এই ওয়ার্ডগুলা ছোট কিন্তু এদের ইম্প্যাক্ট হিউজ। সো আপনি যখন কেমব্রিজ পড়বেন, আন্ডারলাইন দিস টাইনি ওয়ার্ড বিকজ দে চেঞ্জ দ্য মিনিং অফ দ্য স্টেটমেন্ট, কমপ্লিটলি চেঞ্জ দ্য স্টেটমেন্ট, ঠিক আছে। সো আমরা যখন রিডিং পড়ব, তখন এই যে ছোট, নট অনলি রিডিং বাট অলসো লিসনিং, আপনি এই যে টাইনি ওয়ার্ডগুলার দিকে ফোকাস করা লাগে আমাদের। অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডগুলার দিকে ফোকাস করা লাগে, কারণ এইগুলাই অর্থটা পুরাটা চেঞ্জ করে ফেলে, ঠিক আছে। সো আপনি যখন পড়বেন, রিডিং পড়বেন, তখন আপনি আন্ডারলাইন করবেন এই নেগেটিভ ওয়ার্ডগুলার দিকে, ঠিক আছে। সো এটা একটা কাজ। সেকেন্ড কাজ, এক্সট্রিম ওয়ার্ডস। এক্সট্রিম ওয়ার্ডস মিনস হচ্ছে যে আপনার যেসব জিনিস মডিফায়ার হিসেবে কাজ করে, মডিফায়ার হিসেবে কাজ করতে পারে কারা কারা বলেন তো? এই আপনারা অনেকেই তো অনেক গ্রামার পড়েন, মডিফায়ার হিসেবে কারা কাজ করে? অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব, আর লিঙ্কিং ওয়ার্ডস গুলো কি ভাইয়া মডিফায়ার হিসেবে কাজ করে কখন? কোনগুলা? এই যে লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস, মডিফায়ার তো হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বই করে আমাদের জানা মতে, আর তো হচ্ছে যে জানা নেই। আপনার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে হচ্ছে যে যে প্রিপোজিশনাল নাউন হতে করতে ফ্রেজ, পারে, তারপরে ডিগ্রি, রিলেটিভ ইন্টেন্সিফায়ার, প্রোনাউন। ঠিক আছে, পসেসিভ ডিটারমাইনার, এগুলা হচ্ছে মডিফায়ার হিসেবে কাজ করে। মডিফায়ার আপনাদের আমি শিখাবো, গ্রামারগুলো তো শিখাবো, জাস্ট হচ্ছে এমনি ক্যাজুয়ালি আস্ক করলাম। সো এই যে যে এক্সট্রিম ওয়ার্ড মিন্স হচ্ছে এই যে মডিফায়ার টাইপের ওয়ার্ডগুলার কথা বলতেছি, এইসব ওয়ার্ডগুলার দিকে ফোকাস করতে হবে। এগুলাও হচ্ছে যে আমাদের অর্থর উপর ইফেক্ট ফেলে। কোশ্চেন যখন সলভ করব, তখন দেখবেন যে মডিফায়ার বা এক্সট্রিম ওয়ার্ডগুলা কিভাবে মিনিংটা চেঞ্জ করে ফেলতেছে। সো আপনি এইগুলার দিকে ফোকাস করবেন যখন রিডিং পড়বেন, ঠিক আছে। যখন পড়বেন তখন এগুলার দিকে ফোকাস করবেন, ঠিক আছে। দেন লিঙ্কিং ওয়ার্ডস, এটা তো আরো গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে যে ধরেন এটা একটা প্যাসেজের প্রোগ্রেশনটাকে আইডেন্টিফাই করতে আপনাকে সহায়তা করে। অর্থাৎ প্যাসেজে
সেম টাইপের আইডিয়া চলতেছে কিনা, বা বিপরীত টাইপের আইডিয়া অ্যাড হচ্ছে কিনা, অ্যান্সার অল্টার হচ্ছে কিনা, ঠিক আছে, বা কোনো কারণ প্রদর্শন করতেছে কিনা বা কোনো উদাহরণ প্রদর্শন করতেছে কিনা, এগুলা আইডেন্টিফাই করার জন্য কানেক্টরস ভাইটাল রোল প্লে করে, যেটা আমাদের আন্ডারলাইন করে শিখতে হবে। যে এগুলা, যে আমি প্রত্যেকটা গ্রামারই ধরে ধরে শিখাবো, কিন্তু এখন এগুলা দেখাচ্ছি কেন? এগুলা দেখাচ্ছি হচ্ছে যে আপনি রিডিং এর সময় এই ওয়ার্ডগুলা আর ব্যবহারগুলা যাতে প্র্যাকটিক্যালি শিখতে পারেন। ঠিক আছে, যে সেম টাইপের আইডিয়ার কন্টিনিউটি বোঝাইতে অ্যান্ড ইন এডিশন অলসো, নট অনলি বাট অলসো, মোর ওভার, ফার্দার মোর, এই টাইপের যেসব লিঙ্কিং ওয়ার্ড আছে, ঠিক আছে, বিপরীত কোনো ইনফরমেশন অ্যাড করার জন্য, কি যে বাট, হাভার, ইভেন দো, রিডিং এ সব থেকে বেশি অ্যান্সার পাওয়া যায় হাউভার অ্যান্ড ইভেন দোর পর, ঠিক আছে, বাট দিয়ে সব থেকে বেশি অ্যান্সার পাওয়া যায় লিসেনিং এ, এরপরে অ্যান্সার পাওয়া যায়, ঠিক আছে। সো এই যে যে লিঙ্কিং ওয়ার্ড, এগুলার দিকে ফোকাস করতে হবে, আন্ডারলাইন করতে হবে আপনাকে, ঠিক আছে। অর্থাৎ এটা আপনাকে প্যাসেজের লজিক্যাল ফলোটাকে বোঝাইতে সহায়তা করবে। দেন আপনি যখন রিডিং পড়বেন, তখন হচ্ছে যে ওখানে টাইম ইন্ডিকেটর কিছু ওয়ার্ড থাকবে, ওই ওয়ার্ডগুলোর দিকেও ফোকাস করতে হবে, যে কি কি টাইম ইন্ডিকেটর আছে। এরপরে আপনি ফোকাস করবেন হচ্ছে কম্পারিজন, এটা আমাদের ম্যাচিং এর ক্ষেত্রে লাগে। কম্পারিজন, প্যাসেজের শিফটিংটা খেয়াল করবেন, যে কিভাবে প্যাসেজটা প্রোগ্রেস হচ্ছে। এটা প্যাসেজের টাইপসগুলো আমি যখন পড়াবো, রিডিং, আইএলটিএস এর রিডিং প্যাসেজ তিন ধরনের, তো একটা হচ্ছে তিনটা প্যাসেজ থাকে, তো তিনটা প্যাসেজের প্রথম প্যাসেজ সাধারণত যদি নর্মাল কোশ্চেন হয়, প্রথম প্যাসেজটা হয় হচ্ছে ডেসক্রিপটিভ, সেকেন্ড প্যাসেজটা হয় ডিসকার্সিভ, অ্যান্ড থার্ড প্যাসেজটা হয় হিস্ট্রিক্যাল, মানে রিভিউ অ্যানালাইটিক্যাল, ঠিক আছে। এই তিন টাইপের প্যাসেজ হচ্ছে যে আমাদের রিডিংয়ে আসে। সো এই যে প্যাসেজের যে ক্যারেক্টারিস্টিক্স, এগুলাও শিখাবো, যে এখানে প্যাসেজের এই জায়গাগুলো আপনি এই টাইপের ইনফরমেশন পাবেন। এখন যে জিনিসগুলা, এখন হচ্ছে যে আপনি এই যে লাইন পড়ে বোঝার চেষ্টা করেন, মিনিংগুলা পড়ে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে, যাতে হচ্ছে যে আমি যখন ট্রিক্স গুলা শিখাবো বা স্ট্র্যাটেজি গুলা আপনাদের ধরাই দিব, আপনি অ্যান্সারের লাইনে চলে যাবেন, কিন্তু ওই সেন্টেন্স স্ট্রাকচার মিনিং বুঝবেন না দেখে অ্যান্সার নিতে পারবেন না। এরকম প্রচুর মানুষ আসছে যারা অ্যান্সার নিতে পারে না। যদি কারো প্রিভিয়াসলি আইএলটিএস এর এক্সপিরিয়েন্স থাকে, তারা বুঝবেন এই জিনিসটা হয় তাদের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আসেন সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু, প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং এটার জন্য আলাদা ক্লাস আছে, প্যারাফ্রেজিং টুলস এর উপর। প্যারাফ্রেজিং বুঝতে হবে। কেন বুঝতে হবে? আপনার রিডিং এ সব থেকে বেশি প্যারাফ্রেজিং হয়। কখনোই হচ্ছে যে আপনাকে সেম অ্যান্সার দেওয়া হয় না। অর্থাৎ কোশ্চেনে দেখেন, এখানে দেখাই, অ্যান ইনক্রিজ ইন হিট, এ রাইজ ইন টেম্পারেচার, এই যে যে সেন্টেন্স, এই সেন্টেন্সের একটা ওয়ার্ডও এই সেন্টেন্সে নাই, ঠিক আছে, কিন্তু বোথ শো দ্য সেম মিনিং। অর্থাৎ প্যারাফ্রেজিং মিনিং কি? প্যারাফ্রেজিং মিনিংস হচ্ছে যে আপনার রিক্রিয়েট এ লাইন কিপিং দ্য মিনিং সেম, অর্থাৎ অর্থের পরিবর্তন না করে নতুন একটা লাইন লেখা। এখন এই প্যারাফ্রেজিং এর একাধিক টুলস আছে আমাদের। অধিকাংশ জায়গায় আমরা খালি দেখি যে প্যারাফ্রেজিং মিনস হচ্ছে যে সিনোনিম, ইউজ অফ সিনোনিম, নট কমপ্লিটলি আনট্রু, যে প্যারাফ্রেজিং মিনিং মিনস হচ্ছে সিনোনিম, নো। এখানে 10 থেকে 12টা টুলস আছে যেগুলা ইউজ হয় আহ, 4টা মডিউলে, এবং সব থেকে বেশি ইউজ হয় রিডিং মডিউলে।
কেন? কারণ হচ্ছে যে আপনার এখানে কোশ্চেন থাকে, রিডিং এর কথা বলতেছি, এই যে আপনার কোশ্চেন, এই যে আপনার উত্তর, এই যে প্যাসেজে উত্তর রয়েছে। এখন এটা যদি হুবহু আপনাকে দিয়ে দেয়, তো 40 আউট অফ 40 সবাই পাবে, তাই তো? 40 আউট অফ 40 সবাই পাবে। কিন্তু পায় না কেন? এই যে যে প্যারাফ্রেজিং গুলা আর এই যে যে টেকনিকগুলা, এই টেকনিকগুলা রিডিং এর বেসিকটা ইমপ্রুভ করে না, এবং রিডিং এর হ্যাবিট তাদের নেই বললেই চলে। তারা জাস্ট হচ্ছে যে কিছু টিপস অ্যান্ড টেকনিক শিখে রিডিং সলভ করতে যায় বা পরীক্ষা দিতে যায়। এটা রিডিং এর জন্য হবে না। আপনাকে সব টেকনিক বাইটে খাওয়াইলেও আপনি হচ্ছে যে যদি আপনার রিডিং এর বেসিক ইমপ্রুভ করা না থাকে, আপনি ভালো করতে পারবেন না, ঠিক আছে? সো আমাদের এই প্যারাফ্রেজিং বুঝতে হবে। এরপরে আসেন হচ্ছে যে আমাদের যখন রিডিং পড়ি, তখন আমরা যখন শুরু করি, ধরেন আমাদের কি হয়, আমরা হচ্ছে যে ফোকাস করি ওয়ার্ড বাই ওয়ার্ড। এই জিনিসটা করা যাবে না। ওয়ার্ড বাই ওয়ার্ড ফোকাস করা যাবে না। আপনাকে এক ভিশনে, আই ভিশনে একসাথে প্রথম দিকে 3টা করে নিতে হবে, দেন আস্তে আস্তে এটাকে ইনক্রিজ করতে হবে। অর্থাৎ আপনার চোখকে এভাবেই ট্রেন করতে হবে যে আপনি এক ভিশনে একটা কমপ্লিট সেন্টেন্স পড়তে পারেন, ঠিক আছে? কিন্তু আমরা কি পড়ি, আমরা কি করি, এ রাইজ ইন টেম্পারেচার, ঠিক আছে, এভাবে সিঙ্গেল ওয়ার্ড ওয়ার্ড যায়। যে কারণে হয় কি, অধিকাংশ স্টুডেন্টরা থার্ড প্যাসেজে গিয়ে আন্দাজে কোশ্চেন দাগাই দিয়ে আসে, কারণ এখানে তো হচ্ছে যে নেগেটিভ মার্কস নাই। সো এই জন্য থার্ড প্যাসেজ, এই 3টা প্যাসেজের জন্য 60 মিনিট, সে হচ্ছে যে প্রথম প্যাসেজে 30 মিনিট লাগায়, পরের প্যাসেজে 20 মিনিট লাগায়, আর থার্ড প্যাসেজে 10 মিনিটে কিছুই পড়তে পারে না, তখন উবু 10 20 30 কারেন্ট জাল বিছাই দাও, কারেন্ট জাল বিছাই দাও যদি বাদে মাছ। আমার কথা কি বুঝেন? আমি লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলি, ডোন্ট গো, মানে ওইটা মাইন্ড করবেন না, ঠিক আছে? তো এই যে কারেন্ট জাল বিছাই দিয়ে আসে থার্ড প্যাসেজের জন্য, এটা করা যাবে না। এখন এই এই অসুবিধাটা কেন হয়? এই যে যে প্রপার টাইম ম্যানেজমেন্টের অভাব এবং প্রপার রিডিং হ্যাবিট ফর্ম হয় না, যে কারণে সে 1 ঘন্টায় 3টা প্যাসেজ সলভ করতে পারে না। এইখানে কেমব্রিজের যে 3টা প্যাসেজ, এই 3টা প্যাসেজের জন্য হাইয়েস্ট হচ্ছে 45 মিনিট, হচ্ছে যে 45 মিনিট হচ্ছে সুইটেবল টাইম, 45 মিনিটস। তারপরেও আপনাদের 15 মিনিট এক্সট্রা টাইম প্রোভাইড করছে, ঠিক আছে? তো এখন এটা কিভাবে ইমপ্রুভ করতে হবে? এই যে যে ইস্যুগুলা প্রতিদিন আমাদের পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে রিডিং। এখন এই যে যে বললাম, আপনি যখন ইনিশিয়ালি শুরু করবেন পড়া, তখন একসাথে 3টা ওয়ার্ডের দিকে তাকাবেন, তারপরে আস্তে আস্তে ইনক্রিজ করবেন। কিন্তু একটা ওয়ার্ডের দিকে অনেকেই তাকায়, সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ডে যাওয়া যাবে না। আপনাকে একসাথে 3টা করে আস্তে আস্তে বাড়াইতে হবে, তাহলে হচ্ছে যে আপনার রিডিং এর স্পিড বাড়বে, ঠিক আছে? এবং আর একটা জিনিস হচ্ছে যে দেখবেন যে এই রিডিং এর মধ্যে হচ্ছে যে কিছু আননোন ওয়ার্ড দিয়ে দেয়। তো আপনি হচ্ছে যে পুরা সেন্টেন্সটার অন্যান্য ওয়ার্ডের সহায়তায় আপনি এটার একটা মিনিং দাঁড় করায় ফেলতে হবে। আপনি একটা ওয়ার্ডের মিনিং না জানলেও আপনি এই যে আশেপাশের যত ওয়ার্ডগুলো আছে ওগুলার সহায়তায় একটা মিনিং দাঁড় করায় ফেলতে হবে, ঠিক আছে? এই কাজগুলো করতে হবে। এরপরে আসেন লিঙ্কিং, এই পাংচুয়েশনের ব্যবহার। যেমন এই যে কমার পরে যে একটা লিস্ট শো করে বা ক্লজ থাকে, এটা অনেক সময় হচ্ছে যে নন ইসেনশিয়াল ক্লজটা আপনাকে শো করে, ঠিক আছে? বা হচ্ছে যে আইডিয়া
পৃথক করার জন্য কমা ইউজ করা হয়, ঠিক আছে, রিডিং এর ক্ষেত্রে। এরপরে যে ইয়াটা থাকে, ক্লজটা থাকে, ওইটা নন ইসেনশিয়াল ক্লজ থাকে সাধারণত, ঠিক আছে। সো আপনি এটা স্কিপ করতে পারেন কমার পরে। তো এই যে এরকম সেমিকলনের পরের যে ক্লজ থাকবে, এখানে দুইটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। অর্থাৎ সেমিকলনের আগেরটা যেমন ইম্পর্টেন্ট, পরেরটাও সেম ইম্পর্টেন্ট, কিন্তু কমার পরে হচ্ছে যে এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে। অর্থাৎ মেইন ইনফরমেশন এখানে থাকে, এখানে হচ্ছে যে কমার পরে ওইটার জন্য এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে। কিন্তু সেমিকোলনের পরে দুইটা, এর আগেরটাও ইম্পর্টেন্ট, পরেরটাও ইম্পর্টেন্ট। সো এটা আপনাকে বুঝতে হবে এখানে, বোথ আর ইম্পর্টেন্ট। ক্লন, ক্লন এটা হচ্ছে যে আপনাকে কোনো জিনিসকে হচ্ছে যে এক্সপ্লেইন করার জন্য, ধরেন আপনার একটা রিজন এক্সপ্লেইন করবে, একটা কারণ শর্ট করছে, এরপরে আপনি বুঝতেছেন এটা সংক্ষেপে এখানে বলছে, এখানে ক্লোন দিছে, মানে হচ্ছে যে আপনি এরপরে ক্লোনের পরে এর ডেফিনেশন বা এক্সপ্লানেশন থেকে অ্যান্সার পাইতে পারেন, ঠিক আছে। অর্থাৎ কোনো জিনিসকে এক্সপ্লেইন করার জন্য ক্লোন ইউজ করা হয়। ড্যাশটা ইউজ করা হয় এক্সট্রিমলি হচ্ছে যে কোনো জিনিসের উপর এমফ্যাসিস করার জন্য, অর্থাৎ কোনো জিনিসে হচ্ছে যে অনেক বেশি জোর দেওয়ার জন্য, বা হচ্ছে যে হুট করেই হচ্ছে যে ডান থেকে বামে চলে গেল, হুট করেই কোনো ইনফরমেশন চেঞ্জ করার জন্য এই ড্যাশটা ইউজ করতে হয়। সো আপনারা যখন এই যে পড়বেন, এই জিনিসগুলা জেনে জেনে পড়তে হবে। দেন কমা প্লাস হুইচ, এটা হচ্ছে যে এই কমা প্লাস হুইচ যখন একসাথে থাকে এবং হুইচের পরের যে ইস্যুটা থাকে, এটা একবারেই বাদ দেওয়ার মতো ইনফরমেশন, মানে নন ইসেনশিয়াল এক্সট্রা ইনফরমেশন এখানে প্রোভাইড করে, ঠিক আছে। এই উদাহরণ যদি দেখেন, সেটা হচ্ছে যে বুঝবেন, এই যে এখানে দ্য বুক বিকেম বেস্ট বেস্ট সেলার, এখানে হুইচ ওয়াজ পাবলিশড ইন 1999। এখানে এই যে হুইচ দিয়ে যতটুকু কানেক্ট করছে এইটুকুর দরকার নাই। এখানে দেখবেন যে ভার্বটা কি বিকেম, এখানে কি বেস্ট সেলার বুক। তো এটা অলরেডি এখানে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে এই এই জিনিসটা, এটা গুরুত্বপূর্ণ না, এটা এডিশনাল ইনফরমেশন। সো কমা প্লাস হুইচ এর পরের অংশটুকু আপনি স্কিপ করতে পারবেন, ঠিক আছে। এই জিনিসগুলা হচ্ছে যে এরপরে আসেন দ্যাট। দ্যাট সব সময় হচ্ছে অ্যান্সার প্রোভাইড করে, দ্যাট এর পরে সব সময়ই হচ্ছে যে গুরুত্বপূর্ণ তথ্য প্রোভাইড করে, অর্থাৎ দ্যাট দিয়ে অ্যান্সার প্রোভাইড করে। অর্থাৎ যে রিডিং এ দ্যাট এর পরে অনেক অ্যান্সার পাবেন, দ্যাটে দ্যাট দিয়ে যদি কোনো কিছু কানেক্ট করে ধরে নিবেন ওর পরে হচ্ছে যে অ্যান্সার দিচ্ছে বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতেছে, ঠিক আছে। এই জিনিসগুলাই হচ্ছে রিডিং এর। আমি হচ্ছে যে আজকে একটা প্যাসেজ আপনাদের পড়ে ওই প্যাসেজ থেকে প্র্যাকটিক্যালে দেখাইতে পারতাম, কিন্তু এখন আর দেখাবো না, অনেক কথা বলে ফেলছি, ঠিক আছে। যে কথাগুলা বলছি এই কথাগুলা বুঝতে অসুবিধা হলে বলেন যে বুঝি নাই।